আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। বিশেষ করে এই আলোচনা যারা আয়োজন করেছেন তাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যে রাজনৈতিক সমঝোতার যে বক্তব্যটার সূচনা উত্থাপন করেছেন, আমার মনে হয়েছে এটার মূল সুরের সাথে আমরা একমত হতে পারি। সেদিক থেকে আমি এটাকে ইতিবাচকভাবে আমি দেখতে চাই। মুখোমুখি আলোচনার কথা বলেছেন, সমঝোতার কথাটা উল্লেখ করেছেন, এমনকি জাতীয় সমঝোতা পরিষদ এরকম একটা প্রস্তাবনা আপনারা হাজির করেছেন। বিভিন্ন প্রশ্নে আমাদের মধ্যে যে আলোচনা আছে, নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান আছে, কিছু কিছু মত পার্থক্য আছে, এইসব ব্যাপারগুলো সমাধানের জন্য যদি জাতীয় ঐক্যমত কমিশন, যেটা সরকার গঠন করছেন বা করতে চান, তার সাথে যুক্ত করে যদি জাতীয় সমঝোতা পরিষদ গঠন করা যায়, হয়তো আমরা ভবিষ্যতের জন্য একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে এটা বিবেচিত হতে পারে। আমি যখন আজকে আসছি, দুজন সাংবাদিক আমাকে টেলিফোন করেছেন গাড়িতে। একজন বললেন, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, একজন বললেন যে আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে ধারাবাহিক কিছু কর্মসূচি দিয়েছে। গতকালকে সোশ্যাল মিডিয়াতে কিছু অনলাইনে দেখা গেছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কী? প্রথম আমি যেটা বলেছি আপনাদের উদ্দেশ্য শেয়ার করতে চাই, এটা তো একটা মাত্র 5.5 মাস 6 মাসের ব্যবধানে যাদের বিচার হওয়া দরকার, আইসিটি ট্রাইব্যুনালে যারা এখন বিচারের মুখোমুখি গণহত্যার জন্য 16 বছরের যে অপরাধ এই দেশ এবং তার জনগণের বিরুদ্ধে, যে অপরাধের সুনির্দিষ্ট বিচার হওয়া দরকার, তারা আবার ফিরে আসতে চান। এটা এক ধরনের ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। প্রেক্ষিতটা কি? আরেকটা দিকে তাকান। প্রেক্ষিতটা আমি যেটা বলেছি, 5.5 মাস 6 মাস আগে রাজনৈতিক দল জনগণের মধ্যে যে ঐক্যের জায়গাটা ছিল, সে ঐক্যে কিছু কিছু ফাটল দেখা যাচ্ছে, কিছু কিছু দূরত্ব দেখা যাচ্ছে, কিছু কিছু বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। এই সুযোগটা গ্রহণ করছেন পতিত ফ্যাসিস্ট রেজিম, যারা গত 5.5 মাসে একদিনের জন্য সরকারকে স্বস্তিতে থাকতে দেয়নি, আমাদেরকে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে যারা রেখে দিয়েছেন। সুযোগ পেলেই নানা চেহারায় নানাভাবে তারা আবার ফেরার চেষ্টা করছেন, এবং এই অনৈক্য, দূরত্ব, বিভাজন যদি আরও বাড়তে থাকে, কোনো না কোনো চেহারায় তাদের ফিরে আসার জমিনটা কিন্তু তৈরি হতে থাকবে। এই বিষয়টা আমাদের বিবেচনার মধ্যে আমাদের রাখা উচিত। তো সেই জায়গা থেকে অনেক রাজনৈতিক প্রশ্নে আমাদের মধ্যে ভিন্নতা থাকতে পারে, আমাদের মধ্যে কৌশলেরও মতো পার্থক্য থাকতে পারে, কিন্তু অভ্যুত্থানের অর্জনকে রক্ষা করবার প্রশ্নে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, ভোটাধিকার, গণতন্ত্র, সাংবিধানিক সংস্কার বলি, রূপান্তর বলি, পরিবর্তন বলি, এবং গণতান্ত্রিক অভিযাত্রার প্রশ্নে আমাদের ঐক্যটাকে ধরে রাখা দরকার। এটাই হচ্ছে, মনে করি, এ ধরনের তৎপরতাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবার জন্য সবচেয়ে বড় যে জায়গা। দ্বিতীয়ত, গতকাল আরেকজন প্রশ্ন করলেন যে গতকাল বিএনপির এখন যারা সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের দায়িত্বশীল জায়গা থেকে ইতিমধ্যে উচ্চারণ করা হয়েছে, গতকাল বলা হয়েছে, এই সরকার কি জামাত দ্বারা প্রভাবিত? জামাত ইসলামী কি এই সরকার কি তারা কি চালাচ্ছেন? তিনি এভাবে উত্থাপন করেছেন। মাত্র 5.5-6 মাসের মধ্যে এই প্রশ্নটা আসবে কেন? যে সরকারকে আমরা সবাই এক কাট্টা সমর্থন দিয়ে আসছি, আমরা ছাত্রদের দ্বারা এই সরকার নিযুক্ত হলেও তিনি বারবার বলেছেন, প্রধান উপদেষ্টা, কিন্তু এটা তো জনগণ, অভ্যুত্থানকারী সকল অংশীজন, রাজনৈতিক দল, আমরা তো রক্তের মধ্য দিয়ে অভ্যুত্থানকে আমরা তৈরি করেছি, এটাকে আমরা রক্ষা করছি, এই ঐক্যের জায়গাটাকে আমরা ধরে রাখতে চাই। তার অর্থ হলো যে এমন কিছু ঘটনা তাহলে তৈরি হয়েছে, এমন কিছু প্রেক্ষিত তৈরি হয়েছে
এমন কিছু বিষয় আসছে, বিএনপির মতন একটা রাজনৈতিক দল পরোক্ষভাবে তারা এক ধরনের সরকারকে কাদের দ্বারা প্রভাবিত, কারা সরকার চালাচ্ছেন, এরকম জায়গায় তারা কথা বলতে শুরু করেছেন। এটা আমাকে উদ্বিগ্ন করেছে, এটা আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করছে। তার মানে কি সরকারের তৎপরতার কারণের জন্য এভাবে কি রাজনৈতিক দলগুলো কি সরকারকে কি ডিজোন করতে থাকবে পর্যায়ক্রমে? যে সমর্থনটা ছিল এককাট্টা, প্রশ্নহীন সমর্থন ছিল, আমরা এরপরে বলেছি কোনো সমর্থন তো আর প্রশ্নহীন সমর্থন না, সবগুলোই মানে যখন সঠিক ট্র্যাকে থাকে সমর্থনের প্রশ্ন, তাহলে সরকার কি পথ হারিয়ে ফেলছে? সরকার কি বিভ্রান্ত হচ্ছে? সরকারকে বিশেষ কোনো অংশীজন, বিশেষ কোনো দল, ছাত্র তরুণরাই বলি বা অন্য কাউকে বলি, তাদের প্রতি বিশেষ কোনো পক্ষাবলম্বন কি দেখা যাচ্ছে? না হলে এরকম প্রশ্নটা আসবে কেন? এগুলো একটু বিবেচনার মধ্যে নেওয়া দরকার। বিশেষ করে অন্তর্বর্তী সরকারকে, সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার, ছাত্র তরুণরা জীবন দিয়েছে, শ্রমজীবী মানুষ, রাজনৈতিক দলের কর্মীরা জীবন দিয়েছেন, আমাদের পার্টি সহ অনেকগুলো দলের কর্মীরা, সাধারণ মানুষ তারা জীবন দিয়েছেন। তো সেই জায়গা থেকে তাহলে এটা চরিত্রগতভাবে একটা অদলীয়, একটা নিরপেক্ষ সরকার। সুতরাং এই সরকারের এই চরিত্র বৈশিষ্ট্য যদি অক্ষুণ্ণ রাখা না যায়, দূরত্বটা আরও বাড়বে অংশীজনদের সাথে, রাজনৈতিক দলের সাথে, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, বিতর্ক উঠবে। এবং আগামীতে এই ধরনের যদি এই সমস্যা বাড়তে থাকে, তাদের অধীনে আগামীতে একটা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ জাতীয় নির্বাচন করা যাবে কিনা, সেই প্রশ্নটা ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। আগামী দিনগুলোতে এই প্রশ্ন যদি আরও বড় হয়ে ওঠে, এটা আমাদের জন্য নতুন চিন্তার, নতুন উদ্বেগের। আমরা চাই না, আমরা চাই এই সরকার সফল হবেন, কার্যকর হবেন। যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে এগুলোকে তারা গুরুত্ব সহকারে তারা বিবেচনার মধ্যে নেবেন। গুরুত্বপূর্ণ অংশীজনরা এইসব প্রশ্ন কেন তারা উত্থাপন করছেন, এবং সেদিক থেকে সরকারের দিক থেকে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে, বোঝাপড়ার জায়গাটা তৈরি করে তারা যে যাত্রাটা শুরু করেছেন এবছরের মধ্যেই, সময়টা সবাই মিলে আলাপ আলোচনা করার প্রশ্ন। নির্বাচন কি জুলাই আগস্টে হবে, না অক্টোবর নভেম্বরে হবে, নাকি ডিসেম্বরে হবে? যখন আপনি একটা অর্গ্যানিক এনগেজমেন্টে থাকেন, জীবন্ত যোগাযোগ থাকে, বোঝাপড়া থাকে, তখন 2-3 মাস, ইভেন 4 মাস আগে পরে হলে কেউ প্রশ্ন করবে না। যখন বোঝা যায় যে আপনি অপ্রয়োজনীয়ভাবে সময় বৃদ্ধি করছেন, কালক্ষেপণ করছেন, আপনি আপনার ক্ষমতাকে আপনি দীর্ঘায়িত করতে চান, তখনই প্রশ্ন, তখনই এক ধরনের দূরত্বের জায়গাটা, অনাস্থার জায়গাটা তৈরি হতে পারে। আশা করি সবাই এটাকে বিবেচনার মধ্যে এটাকে রাখবেন। আজকের যে গুরুত্বপূর্ণ যে আলোচনা, আমি আরেকটা দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। আমি তার আগে আমাদের অনুজ প্রতিম শাহীন যে আলোচনা করলেন, একটু ব্যতিক্রমী আলোচনা, তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি নিজে একটা অর্থনীতির ছাত্র হিসাবে আমি শাহীনের আলোচনা আমি খুবই পছন্দ করেছি। তিনি সময় পেলে হয়তো আরও তিনি বলতে পারতেন। বাংলাদেশের সম্ভাবনার আরেকটা দিক তিনি উন্মোচন করবার চেষ্টা করেছেন। ভবিষ্যতে আমার একটু অস্বস্তি লাগছে একটু বসতে, দেখে হ্যাঁ আমার পায়ে একটু প্রবলেম হচ্ছে একটু। আচ্ছা, আমি গত কদিন ধরে একটু অসুস্থতা যাচ্ছে।